চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি সুপ্রিম কোর্টের যদি বক্তব্য না মানে তাহলে কি হবে? এখন তো দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে। সরকার কোর্টের রায় মানে না, অনেকটাই টাইম পেরিয়ে গেছে। সরকার যদি অযোগ্যদের ভাতা দিতে পারে, যারা যোগ্য এবং যোগ্যদের যেটা ন্যায্য দিয়ে সেটাও সরকারকে দিতে হবে। কিভাবে দেবে সেটা সরকারের মাথা ব্যথা, অন্য কারোর মাথা ব্যথা না। এবং 30 তারিখের মধ্যে না দিলে কন্টেম্প্ট হবে। সেই যে ডিরেকশনস ছিল হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করেছে, মান্যতা দিয়েছে। এরপরেও সরকারের কিন্তু কোনো সদিচ্ছা নেই। সরকার সংবিধানকেই বিশ্বাস করে না, তারা কোর্টের অর্ডারকেও মানবে না। তারা গিয়ে কি করলেন? ভাতা দিতে আরম্ভ করলেন যারা অযোগ্য। পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আইনের শাসন চললে কোর্টের অর্ডার মেনে কাজ হবে, আইন মেনে কাজ হবে। এখানে শাসকের আইন চলে, তাই জন্যই কন্টেম্প্ট হয়। সরকারি আধিকারিকরা এসে ভৎসনা হয়, তারপর সেই অর্ডারটাকে মানে। তৃণমূলের মুখপাত্র তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে প্রেডিক্টেড, মানে রায় প্রেডিক্টেড। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি এই কথাটা বলেছেন, এটা ওনার জানা নেই যে হাইকোর্টে মামলা হয় ডিটারমিনেশন বেসিসে, যেটা চিফ জাস্টিস ঠিক করে। সেই অনুযায়ী মামলা ফাইল হলে হাইকোর্টের ডিপার্টমেন্ট থেকে সেই জজ সাহেবের ঘরে মামলা চলে যায়। ওনার কোনো আইনের কোনো বিষয়ে কতটা কি জ্ঞান আছে বলা মুশকিল। তার সমস্ত কথা যদি ধরতে হয় তাহলে সবার আগে ধরতে হবে প্রিজন ভ্যানে চাপড়ে তিনি যে কথাটা বলেছিলেন, সেটার আগে সবার আগে গ্রাহ্য হোক। সেটা যদি গ্রাহ্য হয় তখন ওনার বাকি কথাগুলো ভেবেচিন্তে দেখা যেতে পারে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে জুন মাসের 29 তারিখের মধ্যে ডিএর বিষয়ে বা ডিএ 25%, বকেয়া ডিএর 25% সরকারকে দিতে হবে। আর কয়েকটা দিন বাকি, এখনো সরকারের তরফ থেকে কোনো পজিটিভ অ্যাটেম্প্ট নেওয়া হয়নি। কি বলবেন? খুব স্বাভাবিক, অবাক হওয়ার কিছু নেই। কারণ এই সরকার কোর্টের রায় মানে না। যতক্ষণ না কন্টেম্প্ট হচ্ছে, অফিসারদের ডেকে পাঠানো হচ্ছে, ততক্ষণ অবধি কোর্টের ভর্ৎসনা না খাচ্ছে, ততদিন অবধি এরা শোনে না। আবারও সেটাই হবে, কন্টেম্প্ট হবে, ডেকে পাঠাবে চিফ সেক্রেটারিকে, তারপরে ডিএ 25% দেবে। কিন্তু যারা মামলাকারী তারা অভিযোগ করছেন যে কয়েকটা নিউজ চ্যানেলের মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে সরকারের তরফ থেকে লোন নিয়ে এই ডিএ দেওয়া হবে। তাহলে এখনো পর্যন্ত কেন কোনো উচ্চবাচ্য করা হচ্ছে না? দেখুন, কোন খবর কি ছড়ালো, কে কি বললো, সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো টাকাটা আসছে কিনা। সরকার কোথা থেকে টাকা দেবে সেটা সরকারের মাথা ব্যথা। সরকার যদি অযোগ্যদের ভাতা দিতে পারে, যারা যোগ্য এবং যোগ্যদের যেটা ন্যায্য দিয়ে সেটাও সরকারকে দিতে হবে। কিভাবে দেবে সেটা সরকারের মাথা ব্যথা, অন্য কারোর মাথা ব্যথা না। এবং 30 তারিখের মধ্যে না দিলে কন্টেম্প্ট হবে। আচ্ছা, যেটা আমরা জানতে পারছি যে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে অযোগ্যদের চিহ্নিত করতে হবে, তাদের কাছ থেকে 12% হারে টাকা ফেরত নিতে হবে। এখনো পর্যন্ত সেই ব্যবস্থা তো সরকার নেয়নি। এর কি কোনো সময়সীমা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে? দেখুন, হাইকোর্ট ডিরেকশনস দিয়েছিল যে যারা অযোগ্য তারা টাকা ফেরত দেবে, এবং তারা যদি 12% সুদ সমেত তারা টাকা ফেরত না দিলে ডিআই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনারা টাকা নেওয়ার ব্যবস্থা করবে, এবং দরকার হলে ল্যান্ড রেভিনিউর এরিয়ার হিসেবে সেই টাকা উদ্ধার করতে হবে। এবং সময়সীমাও বেঁধে দিয়েছিল। সেই যে ডিরেকশনস ছিল হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করেছে, মান্যতা দিয়েছে। এরপরেও সরকারের কিন্তু কোনো সদিচ্ছা নেই যারা অযোগ্য তাদের থেকে টাকা ফেরত দেওয়ার। উল্টে তারা কি করলেন? তারা গিয়ে কি করলেন? ভাতা দিতে আরম্ভ করলেন যারা অযোগ্য। এতেই বোঝা যাচ্ছে যে সরকার কোনোভাবেই চায় না অযোগ্যদের এক, চাকরি যাতে বাইরে থাকে, দুই, তারা টাকাটা ফেরত দিক। কারণ তারা কোথাও একটা মনে করছে সরকার যে সরকার আর অযোগ্য মিলেমিশে একাকার। আমি বলছি, এই যে টাকা আদায়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা কি বেঁধে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে? সুপ্রিম কোর্ট তো সময়সীমা বাঁধেনি। হাইকোর্ট যে ডিরেকশনস দিয়েছিল সেই ডিরেকশনই সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। মানে সেটাই সুপ্রিম কোর্টেরও এখন সেটাই রায় যে যদি ক্যান্ডিডেট যারা অযোগ্য তারা টাকা ফেরত না দেয়, ডিএম ডিআইরা সেই টাকা ফেরত নেবে, এবং সময়সীমাটা 3 মাস। প্রায় 2 মাসের উপরেই হয়ে গেল। 3 মাস কি, অনেকটাই টাইম পেরিয়ে গেছে। এটা এখনই কন্টেম্প্ট, এবং কন্টেম্প্ট যদি না হয়, মানে যদি টাকা ফেরতের ব্যবস্থা না হয়, অলরেডি কন্টেম্প্ট ফাইল হয়েছে, সেটা এবার বলা হবে কোর্টে, সুপ্রিম কোর্ট খুললে।
স্যার আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে সরকার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে নির্দেশ সেগুলোকে অগ্রাহ্য করছে। আমি বলছি হচ্ছেটা কি, মানে এইভাবে কি আদালতের নির্দেশ অমান্য করতে পারে একটা সাংবিধানিক শপথ নেওয়া সরকার, তাদের পদাধিকারী? সরকার সংবিধানকেই বিশ্বাস করে না, তারা কোর্টের অর্ডারকেও মানবে না। কারণ পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আইনের শাসন চললে কোর্টের অর্ডার মেনে কাজ হবে, আইন মেনে কাজ হবে। এখানে শাসকের আইন চলে, যারা অযোগ্য তাদের কথা ভেবে আইন হয়। তাই জন্য স্বাভাবিক ব্যাপার কোর্টের অর্ডার মানবে না, এটা এখন পশ্চিমবঙ্গে খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটাও স্বাভাবিক যে তাই জন্যই কন্টেম্পট হয়, সরকারি আধিকারিকরা এসে ভৎসনা হয়, তারপর সেই অর্ডারটাকে মানে। বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। যারা 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 15,304 জনের মতো যোগ্য বলে, তথাকথিত যোগ্য বলে ধরা হয়েছে। কিন্তু তার বাইরে যারা 22 লক্ষ পরীক্ষার্থী যারা বঞ্চিত, তাদের মধ্যে অনেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, কিন্তু যেহেতু বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে তাদের ফর্ম ফিল আপ অ্যালাউ হচ্ছে না। এই বিষয়টা নিয়ে কি দেখুন, এটা বেআইনি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে যারা 2016 সালে বসেছিল তারা সবাই এজ রিল্যাক্সেশন পাবে। এরপরেও যদি এজ রিল্যাক্সেশন না দেওয়া হয় সেটা বেআইনি এবং কন্টেম্পট অফ কোর্ট। এবং কোর্টে এই নিয়ে কন্টেম্পট অফ কোর্ট হয়েওছে, বিভিন্ন মামলাও হয়েছে। তারা সবাই এজ রিল্যাক্সেশন পাবে। হ্যাঁ, এটা ঠিক যে সরকার চায় না তারা বসুক, তাই জন্য এজ রিল্যাক্সেশন দিচ্ছে না। তারা লড়ে তাদের বার করে নিতে হবে, কিন্তু তারা পাবেই। একের পর এক বিচারপতিদের আক্রমণ, এমনকি বলে দেওয়া হচ্ছে তৃণমূলের মুখপাত্র তরফ থেকে যে প্রেডিক্টেড, মানে রায় প্রেডিক্টেড, কোন বেঞ্চ থেকে কি নির্দেশ আসতে পারে প্রেডিক্ট করা যাচ্ছে, মানে একেবারে দেখে দেওয়া হচ্ছে। আইনজীবীদের ওপর কিছুদিন আগে আপনাদের ওপর আক্রমণ হয়েছে, কন্টেম্পট অফ কোর্ট। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের আইনজীবী বলছেন এই যে স্পেশাল বেঞ্চ 3 জনের তৈরি করা হয়েছিল তাদের এখতিয়ারই নেই এই কন্টেম্পট অফ কোর্টের বিচার করার। দেখুন, একটা মামলার কি রায় হবে সঠিক কেউ বলতে পারে না, কিন্তু কিছু মামলা এমন থাকে যেটা দেখলে বোঝা যায় যে এই মামলার কি গতি হতে চলেছে। সেরকমই হলো এই একটি মামলা, আপনাকে আমি বলছি যে স্কিম, যেটা ভাতা দেওয়ার স্কিম। এই স্কিম যখন তৈরি করা হয়েছিল, যারা তৈরি করেছিলেন সরকার, তারা প্রত্যেকে জানতেন যে স্কিমটা গিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ হবে, এবং তারা সেটা জেনেই করেছে যাতে তাদের টাকাটা না দিতে হয়। কারণ টাকা দেওয়ার যদি ইচ্ছে থাকতো, স্কিম করার সঙ্গে সঙ্গে তো টাকা দিয়ে দিতে পারতো। স্কিম হয়েছে কবে, আর মামলা হলো তো কিছুদিন আগে, দিল না কেন? তার কারণ তারাও টাকা দেওয়ার তাদের ইচ্ছা ছিল না। তারাও জানতো যে এই স্কিম স্থগিতাদেশ হয়ে যাবে, কারণ ওটা কোনো মানে আইনের কোনো বৈধতা নেই, মানে কনস্টিটিউশনাল স্কিমের এগেনস্টে পুরোপুরি বেআইনি। তাই কিছু কিছু জিনিস যারা আমরা ওকালতি করি, দেখলেই বোঝা যায় যে কোনটা স্টে হবে কি হবে না। আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি এই কথাটা বলেছেন, বিষয়টা হলো তার সমস্ত কথা যদি ধরতে হয় তাহলে সবার আগে ধরতে হবে প্রিজন ভ্যানে চাপড়ে তিনি যে কথাটা বলেছিলেন সেটার আগে সবার আগে গ্রাহ্য হোক। সেটা যদি গ্রাহ্য হয় তখন ওনার বাকি কথাগুলো ভেবেচিন্তে দেখা যেতে পারে। ধরতে তো হবেই, শাসক দলের মুখপাত্র, আমরা অবশ্যই ধরবো না। ওনার যেটা বক্তব্য, ওনার দলের একই বক্তব্য, কারণ তিনি ঘোষিত মুখপাত্র। একের পর এক বিচারপতিদের আক্রমণ করে যাচ্ছেন, একেবারে দাগিয়ে দেওয়া হচ্ছে মানুষের যে বিচার ব্যবস্থার ওপর যে আস্থা, সেটাকে আঘাত করা হচ্ছে একেবারে। তারপরেও দেখা যাচ্ছে রেলায় কথাবার্তা বলছেন, মানে এই বিচারপতিদের আক্রমণ, আইন ব্যবস্থার উপর অনাস্থা একদম ক্রমশ প্রকাশ্য। কি করে সম্ভব? ওনার তো জেলে যাওয়ার কথা ছিল। দেখুন, বিষয়টা আমি বললাম যে এই সরকার রুল অফ ল মানে না, আইনের শাসন মানে না, শাসকের আইন মানে। আর দেখুন, ওনাকে এটা জানা উচিত যে উনি বেলে আছেন। ওনার এগেনস্টে অলরেডি একটা কন্টেম্পট কেস ফাইল হয়েছে, আরও একটা কন্টেম্পট কেস আছে। কোথায় কবে কি প্রমাণিত হবে কন্টেম্পট কেউ তো জানে না। তাই উনি হয়তো মনে করছেন যতদিন বাইরে আছি আমি আমার বাক স্বাধীনতার ভুল প্রয়োগ করি, সেটা উনি করছেন। কন্টেম্পট আছে পেন্ডিং, কতদিন বাইরে থাকবেন সেটাও বলা যাচ্ছে না। তাই দেখুন, কেউ যদি তার মনে করে যে আমি বাইরে আছি, আমি আমার বাক স্বাধীনতার প্রয়োগ করব, ভুলভাবে প্রয়োগ করব, সেটা উনি করতেই পারে। বাস্তব থেকে কি দূরে আছেন ওনার বিশ্বাস, আর বাস্তব থেকে উনি দূরে আছেন না কোথায় উনি বসে কোন কি চিন্তা ভাবনার বেসিসে করেন, কিন্তু এটা বলতে হবে যে ওনার কোনো আইনের কেন কোনো বিষয়ে কতটা কি জ্ঞান আছে বলা মুশকিল। তার প্রধান কারণ হলো উনি একটি কথা বলেছিলেন যে
বিচারপতি বেছে মামলা হয়, এটা ওনার জানা নেই হয়তো, যে হাইকোর্টে মামলা হয় ডিটারমিনেশন বেসিসে, যেটা চিফ জাস্টিস ঠিক করে। সেই অনুযায়ী মামলা ফাইল হলে হাইকোর্টের ডিপার্টমেন্ট থেকে সেই জজ সাহেবের ঘরে মামলা চলে যায়। তাই ওনার এটা জানা নেই, তাই ওরকম কথা বলেন। আর দেখুন, এটা তৃণমূলের থেকে এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছে না, যে রায় ফেভারে আসলে জজ ভালো, রায় এগেনস্টে গেলে জজ ভালো, যে লোকেরাও পাত্তা দেয় না, ওনার কথা তো পাত্তা দেয়ই না। আর ওনার মতন লোকের কথায় বিচার ব্যবস্থার কোনো মান ক্ষুণ্ণ হয় না। কিন্তু এই ধরনের লোকের বিরুদ্ধে ব্যবস্থা না হলে তো বিচার ব্যবস্থার উপর কন্টেম্প পেন্ডিং আছে, দেখা যাক কি হয়।